প্রিয় লিসনার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকাই শুভকামনা। আজ নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অন্ধকার নামলেই চারপাশ নীরবতা যেন আরো ভারী হয়ে ওঠে। তুমি কি জানো, এই পৃথিবীতে প্রতিটি কোণায় লুকিয়ে আছে অজানা কিছু, যাহা কিছু চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আজ তুমি যা শুনতে যাচ্ছ তা হয়তো তোমার সম্পর্কে ভয়ঙ্কর করে তুলবে। তাহলে প্রস্তুত তো? চলো শুরু করি। ছায়ায় হরর ভয়ঙ্কর দুনিয়ায় স্বাগত। ছোট্ট একটা গ্রামে ছিল, জঙ্গলের ভিতরে। সেই গ্রামে থাকত 14 বছরের এক নাবালিকা মেয়ে, নাম তার তিতলি। সে ছিল চঞ্চল, কিন্তু একদিন হঠাৎ করে গ্রামের সবাই দেখলো তিতলি মেয়েটা নিখোঁজ হয়ে গেছে। 3 দিন খোঁজাখুঁজির পরও পাওয়া গেল না। অনেক মাস পরে গ্রামের লোকেরা রাতের বেলা অদ্ভুত কিছু শব্দ শুনতে শুরু করলো। জঙ্গলের দিক থেকে কান্নার শব্দ ভেসে আসতো, কখনো শিশু কণ্ঠ, কখনো একবার করুণ মেয়ে কণ্ঠ। গ্রামের বৃদ্ধরা বলতেন, এটা তিতলির আত্মা, ওর মৃত্যুটা অস্বাভাবিক হয়েছে। লোকেরা দেখতো জোনাকির আলোয় ভরা পথে হঠাৎ সাদা জামা পরা নাবালিকা দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো রক্ত লাল আর ঠোঁটে চাপা এক রাস হাসি। যার কাছে যেত তারা আর ফিরত না। শুধু পরদিন সকালে তাদের নিথর দেহ গ্রামের ধানের খেতে পড়ে থাকত। এক রাতে সাহসী কিছু যুবক সেই আত্মার খুঁজে জঙ্গলে গেল। হঠাৎ দেখা গেল তিতলি গাছের ডালে বসে চুল ঝাড়ছে। তারা ভয়ে পাথর মধ্যে দাঁড়িয়ে গেল। তিতলি ধীরে ধীরে নেমে এসে ফিসফাস করে বলল, আমাকে কেন বাঁচাতে এলে না? পরক্ষণেই জঙ্গল কেঁপে উঠল ভয়ঙ্কর চিৎকারে। যুবকরা ছুটতে থাকলো, কিন্তু কেউ আর গ্রামে ঢুকল না। আজও রাতে গভীর হলে সেই গ্রামে ভেসে আসে নাবালিকার হাসি আর কান্নার মিলেমিশে অদ্ভুত শব্দ। গ্রামের লোকেরা আজও বিশ্বাস করে তিতলির আত্মা। বন্ধুরা, এমন ভয়ঙ্কর গল্প পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আরো সুন্দর সুন্দর গল্প আমাদের সামনে হাজির করে নিয়ে আসবো। প্রতি শুক্রবার, শনিবার, সপ্তাহে যে কোনো দিন আমি আসবো, ঘোষণা দিয়ে আসবো। ছায়ায় আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং সেই ছায়াতেই আমাদেরকে আরো রোমাঞ্চকর বিষয়। শহরের শেষে একটা সরকারি কবরস্থান আছে। ওই কবরস্থানে দেখাশোনা আর কবর দেওয়ার কাজ রামিজ মিয়া করে থাকে। সন্ধ্যের সময় অ্যাম্বুলেন্স করে একটা লাশ এলো। বেশিরভাগ বেওয়ারিশ লাশ এখানেই কবর দেওয়া হয়। রামিজ মিয়ার এইসব লাশ কবরে রাখতে খুব মায়া হয়। আহারে, আবার একটা বেওয়ারিশ লাশ এলো। পৃথিবীতে এতদিন কত আমোদেই না কাটালো, আর এখন মারা যাবার পর তার লাশটাও কেউ খুঁজতে এলো না। এই লোকটার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। কিন্তু লাশটা দেখার পর তার অনুভূতি সম্পূর্ণ পাল্টে গেল। বরং ভয় পেয়ে গেল সে। লোকটার মুখ দেখে রামিজ মিয়া বুঝতে পারল প্রায় 50 বছর বয়স হবে। চেহারায় রাগী রাগী ভাব। বেশিক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকতে পারল না রামিজ মিয়া। গাড়িওয়ালাকে বলল, আচ্ছা, এই লাশটার কেসটা কি বলো তো? এমন বিভৎস লাগছে কেন?
খুন করেছে। লোকটার কি অপরাধ ছিল জানি না, কে বা কারা একে এইভাবে নৃশংস করে খুন করেছে। প্রথমে মাথা শরীর থেকে আলাদা করেছে, তারপর সারা শরীর চাপাতি বা ওই জাতীয় কিছু দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে। উফ, কি নৃশংস! লাশটার কোনো পরিচয় পাওয়া যায় নাই? না, কোনো পরিচয় পাওয়া যায়নি। এমনকি 4-5 দিন শহর থেকে কেউ হারিয়ে গেছে এমনটাও শোনা যায় নাই। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে নোটিশ পাঠানো হয়েছে পোস্টমর্টম করে লাশ কবর দিয়ে দিতে। আচ্ছা, ঠিক আছে। তারপর তারা অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেল। রামিজ মিয়া জানে এবার যত্ন করে লাশটাকে কবর দিতে হবে, তাই সে ঝন্টুকে ডাক দিল। ঝন্টু, ঝন্টু, এদিকে আয়। দেখ হাসপাতালের কেমন কাজ, এত গাফিলতি করে যে বেওয়ারিশ লাশ বলে মাথা সেলাই করে লাগিয়ে দেয় নাই। সেই তো, কি বিভৎস লাগছে, এমন লাশ আমি জীবনে দেখি নাই। চল, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, কবর খুঁড়তে হবে। তারপর তারা কবর খুঁড়তে লাগলো। চারিদিক শুনশান, কেউ কোথাও নেই, শুধু কবর খোঁড়ার শব্দ। মাথা কাটা লাশটা স্ট্রেচারের ওপর পড়ে আছে। এমনিতে হাসপাতালের মর্গে 4-5 দিন ছিল, একটা কটু দুর্গন্ধ ছড়াচ্ছে। কবর খোঁড়া শেষ হলে তারা লাশটাকে নিয়ে এসে কবর দিল। আমি তাহলে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, যা, আমি এবার গোসল করব। ঝন্টু 18-19 বছরের ছেলে, রামিজ মিয়াকে কাজে সাহায্য করে, সন্ধে পর্যন্ত থাকে, তারপর চলে যায়। আর তারপর কবরস্থানে থাকে শুধু রামিজ মিয়া একা। কবরস্থানে যে জায়গাটায় মুর্দার জানাজা পড়ানো হয় তার পাশে গেটের কাছেই একটা খুপড়ি মতো একচলা ঘরে রামিজ মিয়া থাকে। যাই হোক, এসা নামাজ পড়ে 2টি রান্না করে শুয়ে পড়ল রামিজ মিয়া। উফ, ভয়ঙ্কর লাশটা চেহারা বারবার চোখের সামনে ভাসছে। একসময় ঘুমিয়ে পড়ে রামিজ মিয়া। মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকায় একবার। তার মতে কবরস্থানে পাহারা দেবার কিছুই নেই। বড় বড় শহরে নাকি লাশ চুরি হয়, কিন্তু এই শহরে এমন কিছু ঘটেছে বলে সে শুনে নাই। তখন মাঝরাত, শুনশান কবরস্থান। হঠাৎ ঘুম ভেঙে যায় রামিজ মিয়ার। একবার বাইরে বেরিয়ে কবরস্থানটা চোখ বোলাতে হবে। বলা যায় না এখানেও যদি কেউ লাশ চুরি করে। আজ ঘুমানোর আগে দেখা হয় না একবার। বাইরে বেরিয়ে আসে। স্বাভাবিকভাবেই চোখ যায় নতুন দেওয়া কবরটার দিকে। কি ব্যাপার, কবরটার মাথার দিকে কি যেন আছে মনে হচ্ছে। কাছে গিয়ে দেখি তো। সে ধীরে ধীরে সেই কবরটার দিকে এগিয়ে যায়। আশ্চর্য, মাটি খোঁড়া কেন? কি ব্যাপার, এই তো সন্ধেবেলা আমি আর ঝন্টু পরিপাটি করে কবর দিলাম। একটু তাড়াহুড়ো করেছিলাম অবশ্য, কিন্তু এভাবে তো রেখে যায় নাই। তাই সে হাত দিয়ে মাটি জায়গা মতো চাপা দিয়ে দিল। কিন্তু সে এটা একবারও চিন্তা করল না যে সে নিজে হাতে প্রতিদিন গেট লাগিয়ে তালা লাগিয়ে দেয়। তারপর কোনো কুকুর কেন, মানুষের পক্ষেও কবরস্থানে ঢোকা সম্ভব নয়। যাই হোক, মাটি চাপা দিয়ে সে আবার ঘরের দিকে রওনা দিল। তারপর দরজা লাগিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ল। রাতের কবরের নিস্তব্ধতা আর ঝিঝি পোকার আওয়াজ ছাড়া
কিছুই শোনা যায় না। দূর থেকে মেঠো শিয়াল ডেকে উঠছে মাঝে মাঝে। প্রচণ্ড অস্বস্তিতে হঠাৎ আবার ঘুম ভেঙে গেল রামিজ মিয়ার। কি ব্যাপার, এখন তো ঘুম ভাঙার কথা নয়, এক ঘুমেই তো রাত শেষ হয়ে যায়। ঘড়িতে দেখে তখন রাত 1:30টা। সে দরজা খুলে আবার বাইরে বের হলো। এত গন্ধ আসছে কোথা থেকে? কি হলো আবার? গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকাতে লাগলো। হঠাৎ পরিষ্কার চাঁদের আলোয় দেখল মুর্দার জানাজা পড়ানো হয় যে জায়গায়, সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে। কি ওটা? ওটা কি কোনো লাশ? হ্যাঁ, রামিজ মিয়া ভীতু কখনোই নয়, তাই সে ভয় পেল না, বরং এগিয়ে গেল ভালো করে দেখার জন্য। ঠিক মুর্দার খাটিয়া যেখানে রেখে জানাজা পড়ানো হয়, সেখানে একটা লাশ পড়ে আছে। কি ব্যাপার, এত রাতে কারা লাশ নিয়ে এলো? কেউ যদি লাশ নিয়েও আসে, তাহলে আমাকে তুললো না কেন? তাছাড়া ভিতরে ঢুকতে হলে গেট দিয়েই ঢুকতে হবে, যার চাবি তো একমাত্র আমার কাছেই আছে। তাহলে এবার চারিদিক থেকে ভয়ের অনুভূতি গ্রাস করল রামিজ মিয়াকে। হাঁটার শক্তিও মনে হলো কেউ কমিয়ে দিয়েছে। তবু বিকার গ্রস্তের মতো সে এগিয়ে গেল লাশটার দিকে। কাপড় খুলে যা দেখল, তাতে তার হৃৎপিণ্ড কেঁপে উঠল। মনে হলো সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। দেখল সেই মুখটা, যার দেহ থেকে মাথাটা আলাদা করা হয়েছে। হ্যাঁ, এসব এসব কি করে সম্ভব? বিকালে কবর দেওয়া লাশটা এখানে কিভাবে আসবে? অ্যাসিডে পুরা পচা শরীর থেকে ভুর ভুর করে গন্ধ বের হচ্ছে। ভয়ে রামিজ মিয়ার শরীর কাঠ হয়ে গেছে। হঠাৎ তার মনে হলো এখনই বুঝি প্রত্যেকটি লাশ উঠে এসে এভাবে পড়ে থাকবে তার সামনে। কিন্তু এমন কিছুই ঘটল না। রামিজ মিয়ার সামনে নিথর পড়ে আছে লাশটি। হঠাৎ রামিজ মিয়ার মনে হলো সে যেন গায়ে শক্তি ফিরে পেল। কিভাবে কেন লাশ কবর থেকে উঠে আসলো এসব চিন্তা না করে সে ভাবল লাশটাকে আবার কবর দিতে হবে। ভাবা মাত্রই সে লাশটাকে কাঁধে তুলে নিল। উফ, এত ভারী কেন লাশটা? এত ভারী লাশ তো আমি কখনো তুলিনি। রামিজ মিয়ার মনে ছিল না যে লাশটার মাথা শরীর থেকে আলাদা, তাই সে লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা ধপ করে পড়ল কাপড়ের ভেতর থেকে। এবার এক হাতে মাথাটা তুলে নিল রামিজ মিয়া। তারপর চলল লাশটি কবরে রেখে আসতে। লাশটা কবরে রেখে মাথাটা ঠিক জায়গা মতো বসানো মাত্রই চোখ কপালে উঠল তার। বড় বড় হলুদ চোখ নিয়ে লাশটা তাকিয়ে আছে তার দিকে, আর একটা হাত দিয়ে ধরে রেখেছে রামিজ মিয়ার পাটা, এত জোরে যে কারো সাধ্যই নেই সেই হাত ছাড়ানোর। এ কি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কে 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 তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আর সহ্য করতে পারল না রামিজ মিয়া, জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল। সে দেখল ঝন্টু তার মুখের ওপর ঝুঁকে আছে। তোমার রাতে কি হয়েছিল? আর নতুন কবর দেওয়া লাশটা মুর্দার জানাজা পড়ানো জায়গায় গেল কি করে? এই কথা শুনে রামিজ মিয়ার কানে তালা লাগার জোগাড় হলো। কি বলছিস? লাশ ওখানে যাবে কি করে? দেখো, ওখানে লাশ পড়ে আছে।
রামিজ মিয়া কাল দ্বিতীয়বারের মতো লাশ কবরে রেখে এসেছিল। শুধু মাটি দিতে পারে নাই। কেন পারে নাই তার কাউকে বলল না। শুধু বলল, এসব ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না এসব। আমি এখানে আর কাজ করব না, আমি চলে যাচ্ছি আমি। তখনই চলে গেল রামিজ মিয়া। ঝন্টু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর সেও চলে গেল। কবরস্থান কর্তৃপক্ষ এইসব ব্যাপার নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করে লাশটিকে আবার কবর দিয়ে দিল। তারপর নতুন দারোয়ান নিয়োগের সিদ্ধান্ত নিল। সেদিনকার মতো কাউকে না পেয়ে কবরস্থান কর্তৃপক্ষরাই গেটে তালা লাগিয়ে চলে গেল। সেদিন শুক্লপক্ষের রাত। কেউ যদি কবরস্থানে উঁকি দিত তাহলে দেখতে পেত নতুন কবর দেওয়া লাশটি থেকে একটা হাত বের হয়ে অতি কষ্টে হাতড়ে হাতড়ে কবর থেকে মাটি সরালো। তারপর নিজের মাথাটা এক হাতে ধরে উঠে দাঁড়ালো। তারপর ধীরে, অতি ধীরে এগিয়ে গেল মুর্দার জানাজার জায়গায়। চুপচাপ সেখানে শুয়ে পড়ল। মুসলমান ঘরে জন্ম তার, জানাজা ছাড়া কবরে থাকতে চায় না সে। বড় কষ্ট এতে, বড়ই কষ্ট। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।